ভার্চুয়াল প্ল্যাটফর্মে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আমাদের শিডিউল প্রোগ্রাম অনুসারে প্রথম যে একাডেমিক সেশন রয়েছে সেখানে আমন্ত্রিত দুইজন বক্তার বক্তব্য প্রথমে শুনে নেব। প্রথমেই আছেন প্রফেসর সিদ্দিক আলম বেগ। উনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে দর্শন শাস্ত্রের সহকারী অধ্যাপক হিসাবে নিযুক্ত আছেন। পূর্বে তিনি আলিপুরদুয়ার জেলার অন্তর্গত জয়গার ননী ভট্টাচার্য স্মারক মহাবিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসাবে এবং বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত ছিলেন। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং এমফিল ডিগ্রি অর্জন করে বর্তমানে পিএইচডি গবেষণায় রত। ইতিপূর্বে দর্শন শাস্ত্রের 5টি গ্রন্থ তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন পত্রপত্রিকায় ও গ্রন্থে তার গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। চৈনিক দর্শন, পাশ্চাত্য যুক্তিবিদ্যা, বিশ্লেষণী দর্শন ও নীতিবিদ্যা তার গবেষণার ও আগ্রহের বিষয়। আমি প্রফেসর সিদ্দিক আলম বেগ মহাশয়কে বলবো, আপনি শুরু করুন আপনার সেশন, প্লিজ। Thank you, Kollan. Namaskar and good afternoon to all. I am really honored that I have been invited in this national workshop on Hume's inquiry. At the outset, I must express my gratitude to the respected principal of Ghatal Rabidu Shatavarshika Mahavidyalay, Dr. Montu Kumar Das, and to the principal of Chandrakana Vidyasagar Mahavidyalay, Dr. Manoranjan Goswami. My thanks are due also to the organizing committee of this program, especially to two conveners, Adhyapak Kollan Mandal, my dear Kollan, my junior at the Department of Philosophy, Calcutta University, and Adhyapika Rumpa Chakraborty. I must say that I am really beneficial by this ongoing discussion, thought-provoking lectures by all previous speakers, especially Dr. Aditi Bhattacharya's lectures and Professor Shormista Roy's concept note and Dr. Arup Jyoti Sharma's thought-provoking lecture. It is very hard to speak something on a topic after many experts have spoken on it. At the same time, the task is very easy if I say that I agree with all of my previous speakers. But in that case, I will not be able to do justice to my profession, that is অধ্যাপনা। এখন যদি বাংলায় বলি, আমরা অধ্যাপনার কাজে যুক্ত ছাত্রছাত্রীরা আমাদের কাছে অধ্যয়ন করতে আসে। এখন অধ্যয়ন কথাটার অর্থ কি? পণ্ডিতেরা বলেছেন, গুরু মুখাত অপূর্ব শ্রবণম, গুরুর মুখ হতে যেটা আমরা আগে শুনি সেটা তখন সেটা হবে অধ্যাপনা, অধ্যয়ন। তাহলে অধ্যয়ন কার্য আমরা তখনই করাতে পারবো যা আগে কিছু বলা হয়নি সেটা বল। সুতরাং যা স্পিকাররা যা বলেছেন তার থেকে আমাকে আলাদা বলতেই হবে। আই এম ট্রাইং টু সে সামথিং নিউ, সামথিং নভেল। তো এখন এই কাজটুকু আগে আমার বক্তারা অনেক কিছু বলে দিয়েছে, তবু আমি চেষ্টা করব, আই উইল ট্রাই মাই বেস্ট। আমার আলোচনার বিষয় হলো হিউম অ্যান্ড স্কেপটিসিজম, সংশয়বাদ। স্কেপটিসিজম বাংলা করা হয় সংশয়বাদ। শুরুতেই বিশেষত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা কথা বলা প্রয়োজন যে সংশয়বাদ, স্কেপটিসিজমের বাংলা করা হয় সংশয়, সংশয়বাদ, ডাউটের বাংলা করা হয় সংশয়। এখন আমরা ভারতীয় দর্শন পড়ি, পাশ্চাত্য দর্শন পড়ি। এখন এই যে সংশয়, মানে ভারতীয় দর্শনেও সংশয়ের আলোচনা রয়েছে, বিশেষত ন্যায় আলোচনা রয়েছে, ন্যায় দর্শনে আলোচনা রয়েছে, ন্যায়ের
প্রাচীন ন্যায় যে ষোড়শ পদার্থের আলোচনা রয়েছে সেখানে আমরা তৃতীয় পদার্থ পাচ্ছি। আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে ওকে ওকে। সেখানে তৃতীয় পদার্থের উল্লেখ আছে সংশয়। তো আমরা যখন প্রারম্ভিক ছাত্র হিসাবে দর্শনের গ্রন্থগুলো পড়াশোনা করি, দর্শনের বিভিন্ন তত্ত্বের সাথে পরিচিত হই, তখন আমাদের একটা প্রবণতা থাকে যে একটু মিলিয়ে ঝুলিয়ে পড়া। ভারতীয় দর্শনের যে আলোচনা রয়েছে, পাশ্চাত্য দর্শনের যে আলোচনা রয়েছে, একটু মিলিয়ে ঝুলিয়ে পড়া, দেখে নেওয়া এখানে কি বলা হয়েছে, ওখানে কি বলা হয়েছে। তো এখানে সংশয় মানে ন্যায় দর্শনের সংশয় কথা যখন বলা হচ্ছে সেই সংশয়, আর পাশ্চাত্য দর্শনের সংশয়বাদের যে সংশয় বা ডাউট, যেটাকে বাংলা অনুবাদ করা হয় সংশয়, দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, একটু সূক্ষ্ম পার্থক্য আছে। সেটা প্রথমে আমাদের ক্লিয়ার হওয়া প্রয়োজন, ক্লিয়ার করে নেওয়া প্রয়োজন। ন্যায় দর্শনে যে সংশয়ের কথা বলা হয় সেখানে সংশয়ের ডেফিনেশন দেওয়া হয়েছে একই ধর্মীতে দুটি বিরুদ্ধ ধর্মের জ্ঞান। তার মানে ইনডিটারমিনেবল, একটা দোদুল্যমান অবস্থান। অয়ং মানে যদি আমি বাংলাতে বলি তাহলে এটা একটি ডালপালা ছিঁড়িয়ে দেওয়া ন্যাড়া গাছ নাকি মানুষ, এই যে আকারের একটি অবস্থা, এটা দড়ি না সাপ, এটা এই যে অবস্থা, মানে ধর্মী একই, অবজেক্টটা একই, কিন্তু টু ডিফারেন্ট অ্যান্ড কন্ট্রাডিক্টরি অ্যাট্রিবিউটস ওইখানে অবস্থান করছে, এইরকম আমার একটা জ্ঞান হচ্ছে। তাহলে সেখানে অবজেক্টের নেগেশন হচ্ছে না, কিন্তু অবজেক্টটাকে আমরা নালিফাইড করছি না, অবজেক্টের অস্তিত্বটাতে আমরা সংশয় করছি না। কিন্তু ওয়েস্টার্ন ফিলোসফিতে যখন ডাউট কথাটা প্রয়োগ করা হয়, সেখানে যে সংশয়, তার অনুবাদ যদি সংশয় করতে হয়, তখন আমাদের মাথায় রাখতে হবে, যখন আমরা ডেকার্তের সেই বিখ্যাত সংশয়ের কথা ভেবেছি, মানে পড়েছি, সেখানে আমরা দেখেছি সেই সংশয়টা কিন্তু আলাদা সংশয়। সেখানে কিন্তু আমরা প্রত্যেকে কি করি, বস্তুর অস্তিত্বেই সংশয় করি, অস্তিত্ব আছে কি নেই এইটাই প্রশ্ন হয়ে যায়। কিন্তু ন্যায় দর্শনে বস্তু আছে এটা শিওর, কিন্তু বস্তুর যে অ্যাট্রিবিউট সেটা কি, সেটা নিয়ে একটা দোদুল্যমান অবস্থা। তাহলে দুই প্রকার সংশয়ের মধ্যে ভারতীয় দর্শনের সংশয় শোনা যাচ্ছে। পড়বো যখন পাশ্চাত্য দর্শনকে আমরা বাংলা করে পড়বো, এই বিষয়গুলো আমাদের ছোট ছোট বিষয়গুলো একটু বুঝে নেওয়া ভালো, ঠিক আছে? এবার আসছি আমরা সকলেই মোটামুটি এনকোয়ারি পড়েছি। আমরা যারা অধ্যাপনার সাথে যুক্ত, গবেষণার সাথে যুক্ত, মোটামুটি কম বেশি এনকোয়ারি পড়েছি, ছাত্রছাত্রীরাও পড়ছে। তো আমরা সেখানে পেয়েছি একেবারে লাস্ট সেকশনে বা লাস্টের শেষের দিকে সেকশন 12-এ গিয়ে, এনকোয়ারি 12-এ গিয়ে সংশয়বাদের আলোচনা রয়েছে। সেখানে সংশয়বাদের বেশ কতগুলো র্যামিফিকেশন, কতগুলো ডিভিশন করা হয়েছে। অ্যান্টিসিডেন্ট স্কেপটিসিজম, কনসিকুয়েন্ট স্কেপটিসিজম। আবার কনসিকুয়েন্ট স্কেপটিসিজমের আবার দুই ধরনের ভাগ আমরা পেতে পারি। যেমন হচ্ছে সংশয়, বস্তুস্থিতি সংক্রান্ত সংশয়, তারপরে বুদ্ধি সংক্রান্ত সংশয়, ইত্যাদি ইত্যাদি আলোচনা রয়েছে, আমরা পেয়েছি। এখন সংশয়বাদ, তাহলে ধারণা প্রথমে বুঝে, সংশয়বাদটা কি? সংশয়বাদের মূল বক্তব্য হলো যে আমরা বাহ্য বস্তুর জ্ঞান লাভ করতে পারি, এই জায়গাটাতেই সংশয় করা হয়। মানে সংশয়বাদ যদি আমরা বলি, সংশয়বাদের বিভিন্ন রকমের ধরন হতে পারে। বাহ্য বস্তুর অস্তিত্বে সংশয় করতে পারি, জ্ঞানের অস্তিত্বে, জ্ঞানের সম্ভাবনাতে সংশয় করতে পারি। যাই হোক, জ্ঞান বিষয়ক সংশয়বাদে আমাদের আমরা যে ধরনের সংশয়বাদীদের পাই, তাদের মূল বক্তব্য হচ্ছে আমাদের জ্ঞান সম্ভব, এটাতেই সংশয় করা হয়। মানে তারা বলে যে আমাদের কোনো প্রকারের জ্ঞান সম্ভব নয়। আবার জ্ঞান যখন কথাটা ব্যবহার করছি, আবার একই রকম ভাবে ভারতীয় দর্শন, পাশ্চাত্য দর্শনে জ্ঞানের আলোচনা রয়েছে, সেখানে আমরা একটু দেখে নেবো, ছোট্ট করে মনে করে নেবো। এই পয়েন্টগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। ভারতীয় দর্শনে কিন্তু ভ্রম জ্ঞান হয়, জ্ঞানটা ভ্রম হতে পারে। পাশ্চাত্য দর্শনে ভ্রম বলে কোনো জ্ঞান হয় না, কেন সেখানে আমরা জ্ঞানের ডেফিনেশন পাই জাস্টিফাইড ট্রু বিলিফ, ট্র্যাডিশনাল ডেফিনেশন অফ নলেজ,
ফ্রম প্লেটো অ্যান্ড অনওয়ার্ডস আমরা আলোচনা পেয়েছি। প্লেটোর পর থেকে এই ধরনের আলোচনা পেয়েছি আনটিল ইট ওয়াজ objected by or some objection raised by Gettier, আমরা পেয়েছি জাস্টিফাইড ট্রু বিলিফ। তার মানে ট্রু হতে হবে, জ্ঞানের বিষয়বস্তু সত্য হতে হবে, মানে সেখানে মিথ্যা জ্ঞান হওয়ার কোনো স্কোপ নেই, কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, তাহলে জ্ঞানের ক্ষেত্রে জ্ঞানের অস্তিত্ব মানে জ্ঞানের সম্ভাবনা আছে বা সুনিশ্চিত বলে আমরা কিছু জানতে পারি, এইটার সম্ভাবনা অস্বীকার করাই হচ্ছে সংশয়বাদীদের মূল লক্ষ্য। তারা বলেন, সেখানে তারা বেসিক যে আর্গুমেন্টটা দিয়ে থাকেন যে হিউম্যান বিইং আর ফলেবল, মানুষ মাত্রই ভুল করে, সুতরাং আমরা যেটাকে জানছি বলে দাবি করছি সেখানেও ভুল হতে পারে। একেবারে সহজ ভাষায় যদি আমরা একেবারে বুঝতে চাই তাহলে যুক্তিটা তাদের এইরকম যে আমরা যেহেতু ফলেবল, আমরা ভুল করি, সুতরাং যেটাকে জানি বলে দাবি করছি সেখানেও ভুল হতে পারে, সুতরাং আমার দাবিটা কখনোই আমরা সুনিশ্চিতভাবে প্রমাণ করতে পারবো না। আমাদের কোনো বলবত্তর যুক্তি নেই যার সাহায্যে দেখাবো যে আমার দাবিটা যথার্থ দাবি। তাহলে আমাদের জ্ঞান সম্ভব নেই, এটা যে কোনো জ্ঞানের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, সুতরাং আমাদের কোনো রকমের জ্ঞান সম্ভব হতে পারে না। এখন এর জটিল অনেক রকমের যুক্তি রয়েছে, যুক্তির খণ্ডন রয়েছে, তার আবার খণ্ডন রয়েছে, তো এইরকম করে আছে। আমরা সেই বিশদ আলোচনাতে যাব না, সময় আমাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আমি মোটামুটি বেসিক একটু আলোচনা করে আমি আমার একেবারে কনক্লুডিং আলোচনাতে যাব। আচ্ছা, তো আমরা দেখেছি যে হিউম নিজেকেও একজন সংশয়বাদী বলছেন। হিউমের সংশয়বাদ, হিউম নিজেকে সংশয়বাদী বলছেন, এবং আমরা যদি ট্রিটিজ বা এনকোয়ারি পড়ি সেখানে দেখবো যে হিউমের পজিশনটা পুরোপুরি সংশয়বাদী বা স্কেপটিক্যাল পজিশন। সেখানে তিনি কজালিটির নেসেসিটি নিয়ে সংশয় করছেন, বা ম্যাটার্স অফ ফ্যাক্টের মধ্যে কোনো নেসেসিটি থাকতে পারে এইটাতে তিনি সংশয় করেছেন, বাহ্য বস্তুর অস্তিত্বে সংশয় করেছেন, অনেক কিছুতেই তিনি সংশয় করে করে দেখিয়ে দিয়েছেন। মিরাকেলসে আগের দিনে অধ্যাপক দে আলোচনা করেছিলেন, মিরাকেলসে সংশয় করছেন। তো এই যে সংশয় করে করে যাচ্ছেন, তার পুরো গ্রন্থটাই সংশয়বাদে ভরা। বলতে গেলে প্রত্যেকটা জিনিসকে তিনি প্রচলিত ধ্যান ধারণার খণ্ডন করতে করতে গেছেন, তৎকালীন প্রচলিত যে ধ্যান ধারণা সেগুলোকে খণ্ডন করতে করতে তিনি তার গ্রন্থটা শেষ করেছেন, এবং শেষের দিকে গিয়ে তিনি সংশয়বাদের একেবারে চরম পর্যায়ে উপস্থিত হয়ে একেবারে কি করা উচিত না উচিত সেই সম্বন্ধে বলে গেছেন, কি ধরনের দর্শন আলোচনা করা উচিত এই ধরনের আলোচনা করেন। এবং লাস্ট দিনে আমরা একটা প্রশ্ন অধ্যাপক সঞ্জীব যখন আলোচনা করছিলেন তখন একটা প্রশ্ন উত্থাপিত হয়েছিল যে হিউম তো এত কিছু করে গেলেন, হিউমের বক্তব্য তো নিজের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, তিনি তো এই ধরনের ওই অপ্রয়োজনীয় গ্রন্থগুলিকে তো আগুনে নিক্ষেপ করতে বলেছেন, তো হিউমের গ্রন্থটাও তো সেই অর্থে অপ্রয়োজনীয় হয়ে যায়, কেননা এখানে ম্যাটার্স অফ ফ্যাক্টের আলোচনাও নেই, আবার রিলেশন অফ আইডিয়াজেরও আলোচনা নেই, ম্যাথমেটিক্স লজিকেরও আলোচনা নেই। তাহলে এটাকেও আমরা কি করতে পারি? এখন হিউম নিজেও, আমরা যদি দেখি হিউমের গ্রন্থগুলো পড়তে চাই তাহলে দেখবো হিউম নিজেও সিচুয়েশনের সম্মুখীন ছিলেন, এবং তিনি স্পষ্ট ট্রিটিস গ্রন্থের ফার্স্ট সেকশনের ট্রিটিস 1.4.7 এই সেকশনে তিনি এটা আলোচনা করেছেন। ফার্স্ট বুক 1 সেকশন 4.7 তিনি এটা আলোচনা করেছেন, উল্লেখ করেছেন। আমরা সেই জায়গায় যাব। তার আগে আমরা দেখি প্রথমত হিউম নিজেকে একজন সংশয়বাদী বলেছেন, এবং তিনি তার সংশয়বাদকে মিটিগেটেড সংশয়বাদ ইত্যাদি নামে অভিহিত করেছেন। এবং আমরা প্রত্যেকেই জানি যে এই যে মিটিগেটেড সংশয়বাদের রূপ স্বরূপ কি, যে আমাদের বিলিফ সিস্টেমটাকে কেমন করে রিফর্ম করতে হয় সংশয়ের মাধ্যমে, সেই বিলিফ সিস্টেমের উপরে সংশয় করে আমরা যথার্থ জ্ঞানের দিকে ধীরে ধীরে অগ্রসর হব। মোটামুটি হিউমের বক্তব্য যদি আমরা এইটুকু বুঝি। এবারে আসছি আমি মূলত হিউম নিজে যখন সংশয়বাদী পথ অনুসরণ করে একটা ডিসপায়ার্ড সিচুয়েশনের মধ্যে নিজেকে, মানে একটা হতাশাগ্রস্ত অবস্থায় নিজেকে
পৌঁছে দিয়েছিলেন। সেই জায়গায় তিনি লিখছেন, ডেভিড হিউম তার ট্রিটাইজ অফ হিউম্যান নেচার গ্রন্থে লিখছেন একদম শেষের দিকে গিয়ে, মানে বুক 1 এর শেষের দিকে গিয়ে, আমি ওই জায়গাটা একটু পড়বো। The intense view of these manifold contradictions and imperfections in human reason has so wrought upon me and heated my brain that I am ready to reject all belief and reasoning and can look upon no opinion even as more probable or likely than other. তাহলে এই যে রিজনের যাবতীয় আলোচনা করার পরে তিনি লিমিটেশন আলোচনা করলেন, রিজন আমাদের কি কি ধরনের কন্ট্রাডিক্টরি বিলিফ পৌঁছে দেয়, কি ধরনের ইমপারফেকশনস আছে, সেই সবগুলো দেখার পরে তিনি এতটাই পাজল হয়ে গেছেন, তার মাথা এতটাই, মানে ব্রেন এতটাই পাজল হয়ে গেছে, তিনি তার যাবতীয় চিন্তা ভাবনা, যাবতীয় বিশ্বাসকে এবং যাবতীয় রিজনিংকে তিনি বিসর্জন দিতে সচেষ্ট হন। Where am I, or what? From what causes do I derive my existence, and to what conditions shall I return? Whose favor shall I court, and whose anger must I dread? What beings surround me, and on whom have I any influence, or who have any influence on me? I am confronted with all these questions and begin to fancy myself in the most deplorable conditions imaginable, environed with the deepest darkness and utterly deprived of the use of every member and faculty. তাহলে তিনি একেবারে দিক বিদিক শূন্য হয়ে গেছে। তার মানে গতদিন আমি যে প্রশ্নটা উত্থাপন করেছিলাম যে হিউম নিজের দর্শনটাকে, নিজের গ্রন্থটাকে কি করবেন, হিউমের কাছে এই প্রশ্নটা, হিউম আমাদের থেকে অবশ্যই অনেক বেশি মৌলিক চিন্তার অধিকারী, অনেক বেশি পণ্ডিত মানুষ, আমাদের মতো ক্ষুদ্র মস্তিষ্কের মানুষ নন। তাই আমার আগে হিউমের মাথায় এই চিন্তাটা এসেছিল। তো হিউম এই ধরনের একটি সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে, গিয়ে তারপরে আবার দেখা যাচ্ছে যে তিনি ওই ট্রু স্কেপটিসিজমের সাহায্য নিয়েছেন। ট্রু স্কেপটিসিজম যেটি তিনি তার দর্শনের মূল মেথডোলজি, কল্যাণবাবু আগের দিন একটি সুন্দর কথা বলেছিলেন, মেথডোলজি অফ ডুইং ফিলোসফি, মেথডস অফ ডুইং ফিলোসফি, ওয়ে অফ ডুইং ফিলোসফি হিসাবে দেখেছেন। এখন এই যে বক্তব্যটা আমরা পড়লাম, যদি এই রকম অবস্থায় আমরা দেখি, তাহলে হিউমের স্কেপটিসিজমটাকে আমরা, বা হিউমের এই স্কেপটিক্যাল ভিউ, পার্সোনাল স্কেপটিক্যাল ভিউ অ্যাবাউট ফিলোসফি, এইটাকে আমরা কিভাবে অ্যানালিসিস করতে পারি, কি কি ধরনের ইন্টারপ্রিটেশন হতে পারে। এক হতে পারে আমরা বলতে পারি যে হিউম পুরোপুরি একজন স্কেপটিক্যাল দার্শনিক ছিলেন, এবং তিনি সরাসরি নিজেকে স্কেপটিক্যাল বলেছেন। এখন তিনি যদি স্কেপটিক্যাল হন, তাহলে ওই ট্রিটাইজের ফার্স্ট বুক 1, মানে ফার্স্ট সেকশন অর্থাৎ বুক 1 আলোচনা করার পরে তিনি যখন দেখলেন যে রিজনিং বা রিজন আমাদের এই ধরনের কন্ট্রাডিকশন, এই ধরনের ইমপারফেকশন ধরেছে, সুতরাং আমাদের আর নয়, এবং তিনি যেটা করতে চেয়েছিলেন যে তিনি নিজেও দর থেকে বিরত থাকতে চেয়েছিলেন। এবং তিনি তাহলে তার গ্রন্থটা লিখতেন না, এবং তারপরে আরো বুক 2, বুক 3 লিখতে। কেন লিখতে গেলেন? যদি রিজন এইরকম কন্ট্রাডিক্টরি সিচুয়েশন আমাদের পৌঁছে দেন, তাহলে তার গ্রন্থ রচনার কোনো কিছু থাকে না। বা পরবর্তীকালে তিনি এনকোয়ারি লেখার পরে আরো যে গ্রন্থগুলো লিখেছিলেন রিলিজিয়ন সংক্রান্ত, মোরালিটি সংক্রান্ত, সেই গ্রন্থগুলো তিনি কেন লিখতে গেলেন? তার মানে there is something which provokes him to do philosophy. তার মানে তিনি স্কেপটিক হয়েও ফিলোসফি চর্চা করতে অগ্রসর হয়েছে। এখন সেই কি চিন্তা, কোন ধরনের চিন্তা যেটা হিউমকে দার্শনিক চর্চা করতে অগ্রসর করেছেন বা দার্শনিক চর্চার দিকে ঠেলে দিয়েছেন? এক কথায় আমরা যদি সিম্পল একটা সেন্টেন্সে উত্তর দিতে চাই, সেটা হচ্ছে
লৌকিক ব্যবহার। এটা আমার মনে হয়েছে যে লৌকিক ব্যবহারকে কেমন করে আমরা আরো বেশি সুন্দর, আরো বেশি গ্রহণযোগ্য, আরো বেশি কি বলে, আরো বেশি ফিলোসফিক্যাল, র্যাশনাল করতে পারি, সেটাই হচ্ছে তার মূল লক্ষ্য ছিল। এবং সেই লৌকিক ব্যবহারের দিকে লক্ষ্য রেখেই তিনি পরবর্তীকালে জাস্টিস নিয়ে আলোচনা করবেন, রিলিজিয়ান নিয়ে আলোচনা, রিলিজিয়ানের কোথায় কোথায় ভুল, কোথায় কোথায় ঠিক নিয়ে আলোচনা করেছেন, মোরালিটি নিয়ে আলোচনা করেছেন। তাহলে এই যে আমরা আগে যে মানে একটা বিষাদগ্রস্ত অবস্থায় হিউমকে দেখলাম, হিউমের এই লেখাটাকে বা হিউমের, এটা যদি আমরা বলি হিউমের স্কেপটিসিজমের একেবারে কি বলা যায়, স্কেপটিক্যাল রিজনিং এর একদম রেসিডিয়াম, লাস্ট স্টেপ অফ স্কেপটিক্যাল রিজনিং, মানে যদি আমরা স্কেপটিক্যাল রিজনিংকে আরো বেশি অগ্রসর করতে চাই, তাহলে এই রকম একটি বিষাদগ্রস্ত অবস্থায় পৌঁছাবো, দার্শনিকরা এইরকম একটি বিষাদগ্রস্ত অবস্থায় পৌঁছাবেন। এখান থেকে উত্তরণের জন্য আমাদের তাহলে স্কেপটিসিজমের ইন্টারপ্রিটেশন কিরকম কিরকম হতে পারে, বা হিউমের ট্রিটিস বলি বা হিউমের এনকোয়ারি বলি, সেটাকে আমরা কি কি ভাবে পড়তে পারি সেটা আমরা একবার দেখে নেব। আমরা যদি ওই লাস্ট কনক্লুডিং সেকশন অফ বুক 1 অফ ট্রিটিস অফ হিউম্যান নেচার এটাকে ইন্টারপ্রেট করতে চাই, তাহলে তিন ধরনের মেন স্ট্রিম ইন্টারপ্রিটেশন রয়েছে। একটা হচ্ছে স্কেপটিক্যাল ইন্টারপ্রিটেশন বা স্কেপটিক্যাল রিডিংস বলতে পারি, আর একটা হচ্ছে ন্যাচারালিস্ট রিডিং, আর একটা হচ্ছে ডায়ালেকটিক্যাল রিডিংস। এখন আমি ছোট ছোট করে এই তিন ধরনের রিডিংস বা তিন ধরনের ইন্টারপ্রিটেশন সম্বন্ধে বলব। স্কেপটিক্যাল রিডিংসে বলা হচ্ছে যে স্কেপটিক্যাল রিডিংস মূলত যারা দিয়েছেন তারা হলেন জ্যানেট ব্রাটন অ্যান্ড ফিলিপ কিউমিন্স। এখানে আমি একটুখানি লিখেছিলাম, একটু পড়ছি। For Hume, to be strongly skeptical, holding that we should not believe the verdicts of reason or the senses. Extremely sorry. We should not believe the verdicts of reason or the senses, even if we cannot help but to do so. The only alternative then is to ignore the skeptical arguments and continue with our lives and our philosophical endeavor, regardless of our fundamental contradiction, which we cannot help but to commit it. তাহলে হিউম দেখাচ্ছেন যে স্কেপটিসিজম থেকে আমাদের there is no way out from skeptical reasoning, skepticism. তাই আমাদের সেটাকে মেনে নিতে হবে, মেনে নিয়ে কি করতে হবে, যে কন্ট্রাডিকশন আছে সেগুলোকে ইগনোর করব, রিজন যে ধরনের ইনকনসিস্টেন্সি আমাদের সম্মুখে উপস্থাপন করছে সেগুলো ইগনোর করে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে ধরনের দার্শনিকতার প্রয়োজন, দৈনন্দিন জীবন যেটা আমাদের হিতকারী, সেই ধরনের দার্শনিক আলোচনাতে আমরা অগ্রসর হব। এই হলো স্কেপটিক্যাল ইন্টারপ্রিটেশন মূল কথা। আচ্ছা, এইটা স্কেপটিক্যাল ইন্টারপ্রিটেশন হিসাবে, মানে এই যে ইন্টারপ্রিটেশন থেকে, মানে স্কেপটিসিজমের এই যে রেসিডিয়ামটাকে আমরা স্কেপটিক্যাল ওয়েতে না পড়ে আমরা আরেক ভাবে পড়তে পারি, সেটা হচ্ছে ন্যাচারালাইজড ইন্টারপ্রিটেশন বা ন্যাচারালাইজড রিডিং। অর্থাৎ সেখানে বলা হচ্ছে যে রিজনের এমন একটি ক্ষমতা আছে যে সেখানে আমরা রিজনের সামনে যে ধরনের কন্ট্রাডিকশন বা অবস্ট্যাকলস আসুক না কেন, সেটাকে সে ন্যাচারালাইজ করতে পারে।
আমি এখান থেকে একটুখানি পড়বো। Our natural propensities have a title over us that naturalizes any philosophical challenges they might face. I shall argue in what follows, however, that they end up leaving Hume unable to manage some conflicts that can arise between our propensities and our reflective verdicts. আমি এখানে আমার মতামতটা দিয়েছিলাম, আমি যেটাকে স্কিপ করব, যে এই ধরনের ন্যাচারালিস্ট ইন্টারপ্রিটেশন, যার মূল কথা হলো যে আমাদের কিছু ন্যাচারাল এবিলিটিস রয়েছে, আমাদের ন্যাচারাল কিছু বিলিফস রয়েছে, যেটা আমরা রিজন থেকে ডিরাইভ করি, এবং তার সেটা আমাদের এম্পাওয়ার্ড করে, যে এমন যে কোনো ধরনের ফিলোসফিক্যাল চ্যালেঞ্জ আমরা ফেস করি না কেন, সেটাকে সে ন্যাচারালাইজ করতে পারে। আচ্ছা, তৃতীয় একটি ইন্টারপ্রিটেশনের কথা আমি বলবো, যেখানে আমরা হিউমের স্কেপটিসিজমকে বা ওভারঅল হিউমের ফিলোসফিকে আমরা ইন্টারপ্রেট করতে পারি ডায়ালেকটিক্যাল ইন্টারপ্রিটেশন হিসেবে। ডায়ালেকটিক্যাল ইন্টারপ্রিটেশনের মূল বক্তব্য কি, যে হিউমের এই পুরো টেক্সটটাকে আমরা একটা ডায়ালেকটিক হিসাবে দেখব, যে রিজনের ক্যাপাসিটি কতটুকু রিজন জানতে পারে, বা রিজনিং এর মাধ্যমে আমরা কি জানতে পারি, তার লিমিটেশনস কি, এইগুলো আমাদেরকে তিনি উপস্থাপন করেছেন। এবং এখানে আমি একটুখানি পড়ছি আমার লেখা থেকে। হিউম প্রেজেন্টস এ স্কেপটিক্যাল আর্গুমেন্টস উইথ দ্যাট সিমস টু বি স্ট্রেট ফেস অনলি টু সে ইমিডিয়েটলি হেয়ার আফটার দ্যাট ইজ intention in displaying so carefully the argument of that fantastic set is only to make the reader sensible of the truth of his hypothesis, that causal reasoning is a product of the imagination of association rather than the cognitive part of our nature. So the skeptical arguments are similarly designed to effect a final transition in the reader way from the intellectualist conception of human nature, where the cognitive part of the mind is different in kind from of transcendent with respect to the rest of our mental capacities, and towards the conception of human nature in which our passion are fully integrated with our reason. এই যে ডায়ালেকটিক্যাল ইন্টারপ্রিটেশন আমরা পেয়েছি ট্রিটিজের মধ্যেই এই ধরনের একটি আলোচনা রয়েছে, যেখানে পাচ্ছি ট্রিটিজের 1 book 1.4.3 সেকশনে Hume describes there different ways in which our thinking can be organized. The vulgar outlook, false philosophy. We saw there that Hume illustrated using his account of causation the vulgar thing that the necessary connection between causally related object is then that ties them together, while the philosophers, both true and false, recognize is only the mind's association together its ideas of the causally related objects on the basis of prior experience to the belief in necessary connection. But false philosophers worry that their discovery has drastic epistemological consequences, wholly discrediting causal reasoning and so on. In an attempt to save it, they self-deceptively invent new unintelligible words such as factually and occult quality that they take to refer to something unperceivable in the objects that connects them together causally. Whereas true philosopher, in contrast, take the mind involving character of causal connection, not to determining the integrity of causal reasoning, the fact that causal relations are constituted by the mind's
associative reaction to naturally conjoined kinds of objects does not mean that causal beliefs are false simply, such as, of course, a particular causal belief will still be false if it turns out to be the result of merely expedient conjunction of two types of objects rather than an actual conjunction of them. যাই হোক, কজাল কানেকশনের ক্ষেত্রে, কানেক্টিভিটি বা কজাল রিলেশনের ক্ষেত্রে আমরা দেখেছি এই ধরনের ডায়ালেকটিক্সের উনি উল্লেখ করেছেন, যেখানে ট্রু ফিলোসফাররা কজাল কানেকশনকে কেমন করে ইন্টারপ্রেট করেন আর একজন ফলস ফিলোসফার কেমন করে সেটাকে ইন্টারপ্রেট করে কেমন করে বোঝার চেষ্টা করেন। তো এই ধরনের ডায়ালেকটিক্যাল ইন্টারপ্রিটেশন আমরা পাই। তার মানে ডায়ালেকটিক্যাল রিডিং অফ টেক্সট, ডায়ালেকটিক্যাল রিডিং এ আমরা যেটা পাই সেটা হচ্ছে যে হিউম আমাদের সামনে তুলে ধরেছেন যে ইফ উই টেক such and such step in doing philosophy, then it will lead us in such a way. আর যদি আমরা এই ধরনের এইভাবে অগ্রসর হই তাহলে আমাদের এই দিকে চালিত করবে। এখন you have to decide what kind of step you will take in your philosophical exercise, philosophical investigation. তাহলে আমাদের কাছে একটা দ্বন্দ্ব উপস্থাপন করে দুটো পথ আমাদের কাছে তুলে ধরেছেন। এটা আমাদের কাছে ওপেন, এটা আমাদের কাছে অপশনাল যে আমরা কোন ধরনের দিকে যাব, ট্রু ফিলোসফির দিকে যাব না ফলস ফিলোসফির দিকে যাব। এখন এই সব ধরনের রিডিংস এর কিছু কিছু লিমিটেশনস আছে। স্কেপটিক্যাল রিডিং এর, স্কেপটিক্যাল ইন্টারপ্রিটেশন একটা অন্যতম লিমিটেশন এটাই যে যদি আমরা ধরে নিই যে হিউম একজন স্কেপটিক্যাল এবং তিনি স্কেপটিসিজমটাকেই শেষ বলে ধরেছেন, তাহলে হিউমের ওই বিশেষত ট্রিটিস গ্রন্থের পরবর্তী অংশটা কেন লিখিত হলো বা হিউম কেন আবার দর্শন চর্চা করতে গেলেন, হ্যাঁ, অর্থাৎ একটা যে ইন্টিগ্রেটেড হোল সিস্টেম অফ হিউমস ফিলোসফি সেটা ব্যাখ্যা করতে অসুবিধা হয়। কারণ যেই মাত্র তিনি দেখতেন যে there is no way out from skepticism, সেই মাত্রই তিনি দর্শন চর্চা বন্ধ করেছেন। কিন্তু তিনি বন্ধ না করেও তারপরে দর্শন চর্চায় অগ্রসর হয়েছেন, মানে তিনি তাকে ওভারঅল স্কেপটিক্স বা একেবারে কি বলা যায়, যদিও তিনি নিজেকে মিটিগেটেড স্কেপটিক্স বলেছেন, কিন্তু তার ফিলোসফিটাকে হোললি স্কেপটিক্যাল ফিলোসফি বলে আমরা ধরতে পারি না। তাহলে এই প্রবলেম অফ ইন্টিগ্রেশন, হ্যাঁ, এইটা একটা সমস্যা হয়ে দাঁড়ায়। অর্থাৎ আগের গ্রন্থটা যেই মাত্র তিনি স্কেপটিসিজম দেখতে পেলেন যে এই জায়গা হলো, মানে এনকোয়ারি বা ট্রিটিস অফ হিউম্যান নেচারের ফার্স্ট বুক 1 যেটা, তার মূল লক্ষ্য হচ্ছে যে তিনি আমাদের পুরো চিন্তা ভাবনা, ধ্যান ধারণা এবং বিলিফ সিস্টেমের পুরো সিস্টেমটাকে প্রথমে একবার কি বলা যায় ইনভেস্টিগেট করে দেখলেন যে কোথায় কোথায় ভুল ত্রুটিগুলো রয়েছে। সেই ভুল ত্রুটিগুলো যেই মাত্র তিনি দেখিয়ে দিলেন যে এই ভুল ত্রুটিগুলো রয়েছে, তখন যখন তিনি স্কেপটিক্যাল পজিশনে, মানে স্কেপটিসিজমের স্কেপটিক্যাল কি বলা যায় একটা কনক্লুশনে উপস্থিত হলেন, তখনই দর্শন করতেন। কিন্তু তারপরেও তিনি পড়েছেন ট্রিটিসের গুলো আছে বা পরবর্তীকালে তিনি আরো দর্শন চর্চা করেছেন। তো এই একটা সমস্যা থেকে যায়। আবার ন্যাচুরালাইজড সেখানে তার একটি মুখ্য সমস্যা হচ্ছে যে ন্যাচুরালাইজড ইন্টারপ্রিটেশন বা ন্যাচুরালাইজড ইন্টারপ্রিটেশনের মুখ্য সমস্যা হচ্ছে যে